গল্পটা শুরু হয় ক্যারিবিয়ান সমুদ্রের মাঝখানে থাকা একটা ফ্যামিলি বোট থেকে। এই বোটের ওপর একটা হ্যাপি ফ্যামিলিকে আমরা দেখতে পাই। তারা এখানে এসেছে তাদের পরিবারের সব থেকে ছোট সদস্য বেনের জন্মদিন সেলিব্রেট করতে। বেনের বার্থডে উপলক্ষে তার ফ্যামিলির সবাই ভীষণ আনন্দ করছে, হাসি খুশি মুহূর্ত কাটাচ্ছে। বেনের বাবা টম, মা জুলিয়া এবং তার বড় দিদি ক্যাসি সবাই মিলে এই দিনটাকে স্পেশাল বানানোর চেষ্টায় ব্যস্ত। কিন্তু তারা ঘূর্ণাক্ষরেও টের পায়নি যে একটা বড় বিপদ এই শান্ত সমুদ্রের মাঝে অপেক্ষা করছে। টম ছিল একজন অ্যাটমিক ওশান এক্সপ্লোরার, অর্থাৎ সমুদ্র বিজ্ঞানী। সে সমুদ্রের মধ্যে থাকা বিভিন্ন জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করত। বোটের পরিবেশ একদমই নর্মাল ছিল। ফ্যামিলির সবাই যখন সমুদ্রের ভিউ এনজয় করছিল, ঠিক তখনই বেনের মা জুলিয়ার মনে হলো সমুদ্রে নেমে একটু সাঁতার কাটা যাক। সে সাথে সাথে সুইমিং কস্টিউম পরে সমুদ্রের নীল জলে লাফিয়ে পড়ে। এদিকে বোটের ডেকের ওপর টম আর বেন ছিপের সাহায্যে মাছ ধরছিল, আর কেসি হেডফোন কানে লাগিয়ে গান শুনছিল। তবে সমুদ্রের জলে নামার মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই জুলিয়ার কেমন যেন একটা অদ্ভুত ফিল হয়। সে জলের নিচে ফিল করতে পারে যে বিশাল বড় একখানা অদৃশ্য প্রাণী যেন তার চারপাশ দিয়ে গোল হয়ে চক্কর কাটছে। জুলিয়া ভয় পেয়ে চারপাশে তাকানোর চেষ্টা করে। সে জলে ডুব দিয়ে জলের নিচেও দেখার চেষ্টা করে, কিন্তু সে সামনের কিছুই দেখতে পায় না। তবে হঠাৎ করে জলের মধ্যে কিছু একটা তাকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যেতে শুরু করে। ঠিক একই সময়ে বোটের ওপরে থাকা নেভিগেশন আর কম্পাস সহ অন্যান্য ইকুইপমেন্টস পাগলের মতো এদিক ওদিক করতে শুরু করে। কোনো কিছুই ক্লিয়ারলি বোঝা যায় না। কিন্তু বোটের উপরে থাকা বেন আর তার বাবা টম এই ভয়ানক পরিস্থিতি প্রথমে খেয়ালই করতে পারে না, কারণ তারা দুজনেই তখন মাছ ধরায় পুরোপুরি মশগুল। ওদিকে জলের মধ্যে জুলিয়ার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তার মুখে চোখে জল ঢুকতে শুরু করে এবং সে বুঝতে পারে সে ডুবে যাচ্ছে। নিজের জীবন বাঁচাতে জুলিয়া তখন জোরে জোরে চিৎকার করে টমকে ডাকতে শুরু করে। কিন্তু জুলিয়া বোট থেকে অনেকটা দূরে চলে যাওয়ায় এবং সামুদ্রিক ঝোড়ো হওয়ার আওয়াজের জন্য জুলিয়ার চিৎকারের আওয়াজ কারোর কান অবধি পৌঁছাচ্ছিল না। হঠাৎ জুলিয়া দেখতে পায় যে সমুদ্রের জল অত্যন্ত দ্রুত গতিতে পেছনের দিকে সরে যাচ্ছে। জুলিয়া এবার আরও ভয় পেয়ে যায়। সে তার মেয়ে ক্যাসিকে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু ক্যাসি তো মনের সুখে হেডফোনে গান শুনতে ব্যস্ত। জুলিয়া যে সমুদ্রে সাঁতার কাটতে নেমেছে বেন, ক্যাসি কিংবা টম তাদের তিনজনের কেউই জানতো না। হঠাৎ টমের কানে জুলিয়ার খুব হালকা একটা চিৎকারের আওয়াজ এসে পৌঁছায়। টম চমকে উঠে চারিদিকে তাকায় আর দেখে অনেকটা দূরে জুলিয়া জলের মধ্যে ছটফট করছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে টম জলে ঝাঁপ দেয় আর জুলিয়ার দিকে সাঁতার কাটতে থাকে। ওদিকে বোটের ওপর থাকা বেন বুদ্ধি খাটিয়ে জলদি বোটের ইঞ্জিন স্টার্ট করে এবং বোটটিকে টম এবং জুলিয়ার কাছাকাছি নিয়ে আসে। অবশেষে টম জুলিয়ার কাছে পৌঁছায় আর জুলিয়াকে বাঁচিয়ে নেয়। বোটটি যখন তাদের একদম কাছাকাছি আসে তখন ওপর থেকে বেন আর ক্যাসি মিলে তাদের দুজনকে টেনে বোটের ওপর তুলে নেয়। জুলিয়ার জীবন এ যাত্রায় বেঁচে যায়। বোটে ওঠার সাথে সাথেই টম প্রচণ্ড রেগে যায় তার মেয়ে ক্যাসির ওপরে। টম তাকে রাগ দেখিয়ে বলে, তোমার ধ্যান কোথায় ছিল ক্যাসি? আমি না তোমায় বলেছিলাম তোমার মা যখন সমুদ্রে সাঁতার কাটতে নামবে তখন তুমি একটু নজর রাখবে? ক্যাসি তার বাবাকে সরি বলে এবং বলে যে এরকমটা আর হবে না। তো যাই হোক, জুলিয়া এখন পুরোপুরি সুরক্ষিত। টম সবাইকে কড়া গলায় বলে, আজ থেকে এই বোটে কেউ কাউকে না জানিয়ে ভুলেও সমুদ্রে সাঁতার কাটতে নামবে না। ততক্ষণে আস্তে আস্তে রাত নেমে এসেছে এবং তারা সবাই মিলে বেনের বার্থডে সেলিব্রেট করার প্রস্তুতি নিতে শুরু করে। রাতের বেলা বার্থডে সেলিব্রেশন শেষ হওয়ার পর ক্যাসির ল্যাপটপে তার বয়ফ্রেন্ড ভিডিও কল করে। ক্যাসি কলটা রিসিভ করে তাকে খুব আনন্দের সাথে দেখাতে থাকে যে তারা কতটা এনজয় করছে। কিন্তু ক্যাসির বয়ফ্রেন্ডের মুখে ছিল দুশ্চিন্তার ছাপ। ক্যাসি তার ল্যাপটপের স্ক্রিনের দিকে ভালো করে তাকায় এবং নোটিস করে যে তার বয়ফ্রেন্ডের ঠিক পেছনের ব্যাকগ্রাউন্ডে শহরের দিকের আকাশে ভয়ানক বজ্রপাত হচ্ছে। এই দৃশ্য দেখে ক্যাসিও একটু ভয় পায় বইকি। সে তার বয়ফ্রেন্ডকে আরও কিছু জিজ্ঞেস করতে যাবে, ঠিক তখনই হঠাৎ করেই তাদের ফোনের নেটওয়ার্ক ও ভিডিও কলের কানেকশন পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যায়। ক্যাসি আর দেরি না করে সাথে সাথে ক্যাবিনের ভেতর যায় আর তার মা বাবাকে এই অদ্ভুত ঘটনার কথা খুলে বলে। ক্যাসির কথা শুনে টম আর জুলিয়াও চিন্তায় পড়ে যায়। তারা সবাই ডেকের উপরে আসে। বাইরে এসে যখন তারা বোটের চারপাশটা ভালো করে দেখে তখন তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তারা দেখে তাদের বোটের চারপাশে
অসংখ্য বড় বড় তিমি মাছ আর হাঙর তাদের বোটের গতিপথ অনুযায়ী চলছে। অথচ টম খুব ভালো করেই জানতো যে এই এলাকায় সাধারণত তিমি বা হাঙর একদমই পাওয়া যায় না। সমুদ্র বিজ্ঞানী হওয়ার কারণে টম খুব ভালো করেই জানতো যে তিমি বা হাঙরের মতো সামুদ্রিক প্রাণীরা এই ধরনের অদ্ভুত আচরণ তখনই করে যখন সমুদ্রে কোনো ভয়ানক বিধ্বংসী ঝড় অথবা সুনামি ধেয়ে আসে, কারণ এরা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুযায়ী সমুদ্রে বিচরণ করে। এই প্রাণীরা তাদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে মানুষের আগেই প্রকৃতির সেই ভয়ঙ্কর রূপ টের পেয়ে যায়। এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ করে বোটের নিচের অংশে খুব জোরে একটা ধাক্কা লাগে। ধাক্কাটা এত জোরে ছিল যে বোটের সবাই ভয়ে চিৎকার করে ওঠে। টম সাথে সাথে বুঝতে পারে যে জলের নিচে কোনো সামুদ্রিক প্রাণী সরাসরি তাদের বোটের নিচের অংশে ধাক্কা মেরেছে। প্রপেলার ঠিক আছে কিনা তা নিজে চোখে দেখার জন্য টম বিন্দুমাত্র সময় নষ্ট না করে জলের তলায় চলে যায়। জলের নিচে গিয়ে টম দেখে যে বোটের নিচে মেটালের বডিটা তুবড়ে গেছে, যা কোনো বড় এক হাঙরের ধাক্কার কারণেই হয়েছে। বোটের তলা চেক করে টম যখন জলের ওপরে উঠে আসে তখন জুলিয়া আর তার ছেলেমেয়েরা দেখে যে টমের কাঁধে এক গভীর ক্ষত তৈরি হয়েছে এবং সেখান থেকে অনবরত রক্ত ঝরছে। টম বলে হয়তো জলের নিচে থাকার সময় কোনো হাঙর টমের ওপর অ্যাটাক করেছিল। এই অবস্থা দেখে জুলিয়া দ্রুত ফার্স্ট এড বক্স বের করে এবং কোনো রকমে টমের সেই গভীর ক্ষতে সেলাই করে ব্যান্ডেজ বেঁধে দেয়। টম সুস্থ হয়ে তার ফ্যামিলিকে খারাপ খবরটা দেয়। হাঙরের সেই মারাত্মক ধাক্কায় বোটের নিচের অংশ তো ক্ষতিগ্রস্ত হয়েইছে, সাথে তাদের বোটের ইঞ্জিনের একটা অংশ ভেঙে গিয়েছে, যার মানে হলো তারা এখন আর এই বোটটিকে 1 ইঞ্চিও সামনে অথবা পেছনের দিকে নিয়ে যেতে পারবে না। তারা সম্পূর্ণ নিরুপায় হয়ে মাঝ সমুদ্রে এক জায়গায় আটকা পড়ে আছে। এখন তাদের কাছে একটি মাত্র অপশান ছিল রেডিও বা ফোনের মাধ্যমে বাইরের কারোর সাথে যোগাযোগ করে হেল্প ক্রিউকে ডেকে আনা। কিন্তু ক্যাসি যখন বাইরে এসে সিগন্যাল চেক করে তখন দেখে মোবাইলে কোনো সিগন্যাল নেই। ইভেন বোটের মেইন কমিউনিকেশন রেডিও সিস্টেমেও কোনো সিগন্যাল ধরা পড়ছিল না। হিসাব করে দেখা যায় যে তাদের কাছে যে পরিমাণ খাবার ও জল আছে তা দিয়ে এই 4 জন প্রাণীর বড় জোর 4 দিনই চলবে। তবে এই অন্ধকারের মধ্যেও তাদের মনে একটা ছোট্ট আশার আলো ছিল। টম তাদের শান্ত করে বলে যে আমরা এই মুহূর্তে সমুদ্রের একটা মেইন শিপিং রুট অথবা জাহাজ চলাচলের একটা মেইন রাস্তার ওপরে আছি, তাই আজ হোক বা কাল এই জলপথ দিয়ে কোনো না কোনো বড় মালবাহী জাহাজ অবশ্যই যাবে, আর তারা দূর থেকে আমাদের বোট দেখতে পেয়ে ঠিকই উদ্ধার করে নেবে। ফ্যামিলির সবাই যখন কেবিনের ভেতর বসে এই সমস্ত সিরিয়াস বিষয় আলোচনা করছিল তখনই হুট করে বোটের বাইরে এক কান ফাটানো বিকট শব্দ শোনা যায়। টম, জুলিয়া আর বাচ্চারা দ্রুত বাইরে এসে আকাশের দিকে তাকায়। দূরে তারা দেখে একটা বিশাল বড় উল্কাপিণ্ড সমুদ্রে আছড়ে এসে পড়েছে। কিছুক্ষণ বাদেই তারা দেখে যে আকাশ থেকে এক বিশাল সাইজের জ্বলন্ত উল্কাপিণ্ডের মতো বস্তু সরাসরি তাদের বোটের দিকে ধেয়ে আসছে। যদি এই জ্বলন্ত বিধ্বংসী বস্তুটা সরাসরি তাদের বোটের ওপর এসে আছড়ে পড়ে তবে তাদের বোটের সাথে সাথে তারাও সবাই শেষ হয়ে যাবে। নিজের ফ্যামিলিকে চোখের সামনে এভাবে মরতে দেখে টম নিজের জীবনের মায়া ত্যাগ করে জোর করে বোটের ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করে। টম জানতো এই ভাঙা ইঞ্জিন জোর করে স্টার্ট দিলে তা পুরোপুরি তছনছ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে তাদের সামনে আর কোনো চয়েস ছিল না। টম নিজের সবটুকু শক্তি দিয়ে ইঞ্জিনটা স্টার্ট দেয় এবং বোটটিকে সামান্য সরিয়ে নেয়, যার ফলে জ্বলন্ত জিনিসটা বোটের ঠিক পাশ এড়িয়ে সমুদ্রে গিয়ে পড়ে। ফুল থ্রটলে চালানোর জন্যে বোটের ইঞ্জিনটা এবার পুরোপুরি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। টম বিজ্ঞানী হওয়ায় সে বুঝতে পারে আকাশ থেকে যেগুলো আছড়ে পড়ছে সেগুলো আসলে স্যাটেলাইটস। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড উলটপালট হয়ে যাওয়ায় মহাকাশে থাকা স্যাটেলাইটসগুলো ভেঙে ভেঙে পৃথিবীর বুকে পড়তে শুরু করেছে, আর এই কারণেই সারা পৃথিবীর সমস্ত রেডিও এবং টেলিফোন সিগন্যাল হঠাৎ করে একসাথে ক্র্যাশ করেছে। এবার তাদের বোট সম্পূর্ণ অচল। টম তাড়াতাড়ি সবাইকে বোটের সবচেয়ে নিচের কেবিনে নিয়ে যায় এবং সবার গায়ে লাইফ জ্যাকেট পরিয়ে দেয়। তারা সবাই যখন কেবিনের নিচে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে বসেছিল ঠিক তখনই বোটটা প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে। তারা দেখতে পায় হঠাৎ করে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, কম্পাস বাঁই বাঁই করে ঘুরছে এবং চারিদিক থেকে এক ভয়ঙ্কর কান ফাটানো হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ আসে। সবাই বুঝতে পারে এবার হয়তো তাদের শেষ সময় চলে এসেছে। সমুদ্রের দুলুনিতে সবাই অসুস্থ হয়ে পড়ে। ওদিকে টম একটা ফ্লেয়ার জ্বালিয়ে উত্তাল সমুদ্রের মাঝে জানালা দিয়ে হাত বাড়িয়ে রেস্কিউ সিগন্যাল দিতে থাকে। তারপরে সব স্তব্ধ হয়ে যায়।
বেশ কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে যখন সবার জ্ঞান ফেরে, তারা দেখে যে গায়ে আঘাতের চিহ্ন থাকলেও অলৌকিকভাবে তারা সবাই এখনও বেঁচে আছে। বোটের গায়ে অনেক ক্ষতের দাগ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই বোটের ফুটোগুলো দিয়ে এক ফোঁটাও জল প্রবেশ করছে না। এই রহস্যের সমাধান খোঁজার জন্য পুরো ফ্যামিলি যখন বোটের কেবিন থেকে বের হয়ে ডেকের ওপর আসে, তখন চারপাশের দৃশ্য দেখে তারা সবাই হতবাক হয়ে যায়। তারা দেখতে পায় যে বোটের নিচে বা চারপাশে কোথাও কোনো জল নেই। বোটের চারপাশে যত দূর চোখ যায় শুধু শুকনো মাটি আর কাদা পড়ে আছে, পুরো যেন একটা মরুভূমি। সামুদ্রিক মাছ জলের অভাবে মরে ছটফট করছে, আর তাদের বোটটি এখন কোনো এক বিশাল শুকনো পাহাড়ি আর খানাকন্দে ভরা একটা এলাকার মাঝখানে আটকে আছে। টম তার পকেট থেকে তার কম্পাসটি বের করে এবং চারপাশের দিক ও ম্যাগনেটিক ফিল্ড চেক করতে শুরু করে। কম্পাসের রিডিং দেখে টম বুঝতে পারে পৃথিবীর দুই মেরু পুরোপুরি উল্টে গেছে। অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু চলে গেছে দক্ষিণ দিকে, দক্ষিণ মেরু চলে গেছে উত্তর দিকে। আর পৃথিবীর এই আকস্মিক ভৌগোলিক পরিবর্তনের কারণেই মহাকর্ষ বলেরও ওলটপালট হয়েছে, যার ফলে সমুদ্রের সমস্ত জল শিফট হয়ে অন্য প্রান্তে চলে গেছে। এরকমটা পৃথিবীতে প্রায় 7 লক্ষ বছর আগে হয়েছিল। টম বলে, যদি সমুদ্রের সমস্ত জল ডাঙার দিকে চলে যায়, তবে পৃথিবীর যে চেনা শহর ও দেশগুলো আছে সেগুলো এতক্ষণে হয়তো শত শত ফুট জলের নিচে তলিয়ে গেছে, এবং কোটি কোটি মানুষ হয়তো এতক্ষণেই মহাপ্রলয়ে মারা গেছে। এই ভয়ঙ্কর খবরটি শোনার পর ক্যাসি কেঁদে ফেলে, কারণ সে বুঝতে পারে যে গতকাল রাতে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলের সময় যে ঝড় ধেয়ে আসতে সে দেখেছিল, সেই ঝড়ের কবলে পড়ে তার বয়ফ্রেন্ড হয়তো এই দুনিয়া ছেড়ে চলে গেছে। ক্যাসি আর নিজেকে সামলাতে না পেরে বোটের এক কেবিনের ভেতর গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। যাই হোক, জুলিয়া নিজেকে শক্ত করে এবং বোটের ভেতরের বেঁচে থাকা খাবার ও জল এক জায়গায় গোছাতে শুরু করে। ওদিকে ছোট ছেলে বেন ওপর থেকে তার জন্মদিনের যে গ্যাস বেলুনগুলো ছিল সেগুলো একটা একটা করে আকাশে উড়িয়ে দেয়, যাতে পৃথিবীর যদি আর কোনো সার্ভাইভার বেঁচে থাকে তাহলে আকাশে এই রঙিন বেলুনগুলো উড়তে দেখে তারা হয়তো তাদের খুঁজতে পারবে। টম আবার বোটের মেইন রেডিওর কাছে যায় এবং মরিয়া হয়ে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ঘুরিয়ে ঘুরিয়ে কারোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে রেডিওর ওপার থেকে একটা মানুষের কণ্ঠস্বর ভেসে আসে। টম দ্রুত তার সাথে কথা বলে জানতে পারে যে ওপারে থাকা ব্যক্তিটি আসলে একজন সামরিক সাবমেরিনের ক্যাপ্টেন, যার নাম হলো ন্যাটো। রেডিওতে ক্যাপ্টেন ন্যাটো জানায় যখন পৃথিবীর এই মেরু পরিবর্তন ঘটেছিল তখন সে তার সাবমেরিন নিয়ে সমুদ্রের অনেক গভীরে নিরাপদ ছিল। পৃথিবীর যে মেরু বা পোলগুলো উল্টে গেছে সেগুলো আবার ঠিক 1 সপ্তাহের মধ্যে নিজের জায়গায় ফিরে আসবে, যার মানে হলো ঠিক 1 সপ্তাহ পর সমুদ্রের সমস্ত জল আবার সুনামির মতো তীব্র গতিতে এই খালি সমুদ্রের তলদেশে ফিরে আসবে। ক্যাপ্টেন টমকে ওয়ার্নিং দিয়ে বলে, আমার কাছে সাবমেরিন আছে, তাই জল এদিকে ফিরে আসলে আমি জলের নিচে সার্ভাইভ করে যাব, কিন্তু তোমরা একটা সাধারণ বোটের ওপর আছো যা অলরেডি ভাঙা, তাই তোমরা যত দ্রুত পারো এই সমতল ভূমি ছেড়ে আশেপাশের কোনো উঁচু পাহাড়ের চূড়ার দিকে চলে যাও। এই কথা শোনা মাত্র জুলিয়া বাচ্চাদের দ্রুত তাদের ব্যাকপ্যাক করার নির্দেশ দেয়। ওদিকে টম রেডিওতে ক্যাপ্টেনের কাছে অনুরোধ করে যেন সে তার 2 সন্তান ক্যাসি আর বেনকে সাবমেরিনে জায়গা করে দেয়। এর বিনিময়ে তাদের বোটে যত খাবার আর জল বেঁচে আছে তার সব কিছু তারা ক্যাপ্টেনকে দিয়ে দেবে। ক্যাপ্টেন ন্যাটো এক মুহূর্ত ভেবে জানায় পৃথিবীর এই মেরু পরিবর্তনের সময় তার সাবমেরিনের একজন ক্রু মেম্বার মারা গিয়েছে, তাই এই মুহূর্তে সাবমেরিনের ভেতরে সর্বোচ্চ 2 জনে বসার মতো খালি সিট আছে। টমের অনুরোধে ক্যাপ্টেন রাজি হয় এবং ম্যাপের ওপর ম্যানুয়ালি তার সাবমেরিনের বর্তমান লোকেশন টমকে বুঝিয়ে দেয়। টম হিসাব করে দেখে যে তারা যদি এখন থেকে পায়ে হেঁটে রওনা দেয় তবে আগামী 2 দিনের মধ্যেই তারা ঠিক ক্যাপ্টেনের সাবমেরিনের লোকেশনে পৌঁছে যেতে পারবে। পরের দিন সকালে পুরো ফ্যামিলি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পিঠে নিয়ে বোট ছেড়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করার জন্য পুরোপুরি রেডি হয়ে যায়। তারা বোট থেকে যেই নামবে ঠিক তখনই টম দূর থেকে লক্ষ্য করে যে এক অদ্ভুত দেখতে লোক লাঠিতে ভর দিয়ে হেলে দুলে বোটের দিকেই হেঁটে আসছে। লোকটির সাথে একটা পোষা কালো রঙের কুকুরও ছিল। টম দূর থেকে দেখতে পায় যে লোকটির শরীর রক্তাক্ত এবং সে মারাত্মকভাবে আহত, তাই টম লোকটিকে সাহায্য করার জন্য নিজের ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে লোকটির দিকে এগিয়ে যায়। টম লোকটির কাছে গিয়ে তাকে জলের বোতলটা বাড়িয়ে দেয়, কিন্তু লোকটা জল খাওয়ার পর টমকে ধন্যবাদ দেওয়া তো দূর কথা, হঠাৎ করে লোকটার চোখ দুটো হিংস্র হয়ে ওঠে
এবং টমকে সেই জলের বোতল দিয়ে অ্যাটাক করে। টম মাটিতে লুটিয়ে পড়ে। দূর থেকে জুলিয়া এটা দেখতে পায়। তাকে বাঁচাতে সে দৌড়ে আসতে থাকে। সেই লোকটার ব্যবহৃত লাঠির আগায় একটা ধারালো ছুরি লাগানো ছিল। টম কিছু বুঝে ওঠার আগেই সেই লোকটা সেই ছুরি টমের বুকে আর পেটে গিঁথে দেয়। টম সেখানেই লুটিয়ে পড়ে। সে সেখানেই শেষ হয়ে যায়। দূর থেকে হতবাক হয়ে জুলিয়া এসব দেখতে থাকে। সে এবার ছুরি উঁচিয়ে জুলিয়ার দিকে খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে আসে। জুলিয়া বোটের দিকে দৌড়তে থাকে। আগন্তুক লোকটা তার দিকে ছুরির ফলা লাগানো লাঠিটা ছুঁড়ে মারে। সেটা সোজা গিয়ে জুলিয়ার কাঁধ ছুঁয়ে বেরিয়ে যায়। ব্যথায় কাতরাতে কাতরাতে জুলিয়া কান্না চেপে দ্রুত বোটের ভেতরে দৌড়ে যায় এবং ক্যাসি ও বেনকে টেনে এনে বোটের একটা সিক্রেট বক্সের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে লক করে দেয়। জুলিয়া ক্যাসির হাতে সেই বোটে থাকা একটি ফ্লেয়ার গান তুলে দেয় এবং বলে, যদি তোমরা কখনো খুব চরম বিপদে পড়ো তখন এই ফ্লেয়ার গানটা দিয়ে ফায়ার করবে। মা আর মেয়ের কথোপকথন শেষ না হতেই সেই আগন্তুক বোটের দরজা খোলার আপ্রাণ চেষ্টা করতে থাকে। জুলিয়া ড্রয়ার থেকে একটা ছুরি নিয়ে বাথরুমের দিকে এগিয়ে যায়। বাথরুমে গিয়ে সে নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে নেয়। সেই লোকটা বোটে ঢুকে পশুর মতো খাবার খেতে শুরু করে। খাবার খাওয়া শেষ করে লোকটা হাতে ছুরি নিয়ে বোটের ভেতরে তল্লাশি করতে থাকে। ক্যাসি বক্সের মধ্যে থেকে সেই ভয়ানক লোকটার কাণ্ড কারখানা দেখছিল। লোকটা বাথরুমে ঢুকে কাউকেই দেখতে পায় না। ততক্ষণে জুলিয়া বাথরুমের দেয়ালের একটা গর্ত থেকে বেরিয়ে নিচে চুপটি করে লুকিয়ে থাকে। তখন সেই লোকটার পোষা কুকুরটা জুলিয়াকে দেখে ঘেউ ঘেউ করতে থাকে। কুকুরটা জুলিয়ার ওপর ঝাঁপিয়ে পড়তেই জুলিয়া কোনো দিক না দেখে কুকুরের বুকে ছুরিটা চালিয়ে দেয়। তখনই বোট থেকে বেরিয়ে এসে লোকটা তার কুকুরের মৃতদেহ দেখতে পায়। লোকটা ক্ষেপে বোম হয়ে জুলিয়াকে খুঁজতে থাকে। জুলিয়া অন্য দিক থেকে বোটের ওপর উঠে বোটে ঢোকার চেষ্টা করে। বোটে ঢুকতেই লোকটা তার ওপর অ্যাটাক করে দেয়। জুলিয়ার চুলের মুঠি ধরে তাকে মারতে থাকে। ক্যাসির হঠাৎ মনে পড়ে যে তার মায়ের দেয়া ফ্লেয়ার গানটি তার কাছেই আছে এবং সে এক মুহূর্তও না ভেবে ফ্লেয়ার গানের ট্রিগারটা চেপে ধরে। ফ্লেয়ারের জ্বলন্ত গুলিটি গায়ে লাগতেই সে ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এই সুযোগে জুলিয়া দ্রুত উঠে পড়ে এবং কেবিনের লক খুলে বেন আর ক্যাসিকে বের করে নিয়ে আসে। কিন্তু ফ্লেয়ারের আগুন বোটের ভেতর দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। বোট থেকে তারা সবাই বেরিয়ে তাদের পরিবারের হেড টমের মৃতদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। বেন তার বাবাকে খুব ভালোবাসতো। কেসি আর জুলিয়াও কাঁদছিল। তারা কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ করে বোটটা বিশাল জোরে ব্লাস্ট হয়ে ছাই হয়ে যায়। তখনই তারা দেখে সেই লোকটা এখনো বেঁচে আছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। টানা কয়েক ঘন্টা দৌড়ানোর পর জুলিয়া এবং বাচ্চারা এক জায়গায় এসে পৌঁছায়। সেই লেকের তলদেশে সব মাছ মরে গিয়েছিল। তাদের তৃষ্ণা মেটানোর একটাই সম্বল, সেটা হলো এক বোতল জল, যাতে আর একটুখানি জল ছিল। কিন্তু তাদের ঠিক পেছনেই ছিল সেই লোকটা। তাই বাধ্য হয়ে জুলিয়া বাচ্চাদের নিয়ে কোনো বিশ্রাম না নিয়েই সেখান থেকে চলে যায়। হঠাৎ করে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো ড্রাম পড়েছিল আর তাতে রেডিও অ্যাক্টিভ ওয়েস্টের সাইন। তার মানে কোনো এক দেশ বিষাক্ত এই জিনিসগুলো সমুদ্রের গহীন জলে ফেলে দিয়ে গেছে। তারা কোনো রকমে এই জায়গা পার হয়। ওপারে যাওয়ার পর তীব্র গরম আর ক্রমাগত দৌড়ানোর ফলে বেন মারাত্মকভাবে ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তারা দূরে বহু বছর আগে সমুদ্রে ক্র্যাশ হয়ে যাওয়া একটা প্লেন দেখতে পায়। তারা সেটার কাছে গিয়ে তার ভেতরে আশ্রয় নেয়। তারা বাঁচিয়ে রাখা বিস্কুট আর চকলেট খেয়ে বিশ্রাম নিতে শুরু করে। এবার জুলিয়ার মনে পড়ে যে টম আর তাদের সাথে নেই। সে কাঁদতে থাকে আর টমের গল্প বাচ্চাদের বলতে বলতে সবাই ঘুমিয়ে যায়। মাঝরাতে ক্যাসির টয়লেট পেলে সে বাইরে টয়লেট করতে যায়। তখনই সেই ভয়ানক লোকটা তার ওপর অ্যাটাক করে। জুলিয়া পেছন থেকে এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। লোকটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তার ওপর আঘাত করতে থাকে। তারপরে তারা ঘুমিয়ে যায়। সকালে উঠে তারা দেখে ওই লোকটার মৃতদেহটা কোনো প্রাণী খুবলে খুবলে খেয়েছে। তারা এগিয়ে যেতে থাকে। পরের দিন সকালে ব্রেনের প্রচণ্ড তৃষ্ণা পাওয়ায় সে জুলিয়াকে না জানিয়েই সে এক বিষাক্ত পুকুরের জল খেয়ে ফেলে এবং অসুস্থ হয়ে পড়ে। বেনের আর চলার কোনো শক্তিই থাকে না। তারা কোনোভাবে এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো চেয়ার রাখা। তারা সেগুলো দিয়ে একটা ঘর বানায় আর তার মধ্যেই ঘুমিয়ে পড়ে। একটা অদ্ভুত শব্দে জুলিয়ার আবার ঘুম ভেঙে যায়।
সে দেখে লাখ লাখ দানবীয় লাল কাঁকড়ার ঝাঁক সরাসরি তাদের দিকেই ধেয়ে আসছে। সেগুলো থেকে বাঁচতে দৌড়াতে দৌড়াতে তারা একটা পরিত্যক্ত কার্গো শিপের কন্টেনারের কাছে পৌঁছায়। সেখানে আরও কিছু মানুষ কন্টেনারের ভেতর লুকিয়েছিল। জুলিয়াদের দেখে বাকিরাও একটা কন্টেনারে ঢুকে পড়ে, কিন্তু তারা ভয়ে জুলিয়া আর তার বাচ্চাদের জন্য দরজা খুলে না। বাধ্য হয়ে জুলিয়া তার 2 সন্তানকে একটা কন্টেনারের ওপর তুলে দেয় এবং নিজেও ওপরে উঠে আসে। জুলিয়া ওপরে ওঠার সময় কয়েকটা কাঁকড়া তার পায়ে কামড় বসায়। জুলিয়ার চোখের সামনেই সেই কাঁকড়াগুলো কন্টেনারের ভেতর ঢুকে সব মানুষকে কেটে কেটে টুকরো করে খেয়ে ফেলে। ব্যথায় কাতরাতে কাতরাতে জুলিয়া অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে জুলিয়ার যখন জ্ঞান ফেরে, তখন বাইরে প্রচণ্ড বালির ঝড় হচ্ছে। জুলিয়া একটা শটগান তুলে নেয়, তারা একটা কন্টেনারে আশ্রয় নেয়। ঝড় থামলে বাইরে এসে তারা প্রচুর প্যাকেজ জল পায়। মন ভরে তারা তৃষ্ণা মেটায়। বেনও ফ্রেশ জল পেয়ে সুস্থ হয়ে ওঠে। জুলিয়া ক্যাপ্টেন নেটের সাথে রেডিওতে যোগাযোগ করে। ক্যাপ্টেন জানায় কাঁকড়াগুলো তাকেও আক্রমণ করেছে এবং সেও মারাত্মকভাবে জখম। সে আর বাঁচবে না। ক্যাপ্টেন আরও জানায় সমুদ্রের জল ফিরে আসার সময় হয়ে গেছে, তাই তোমরা জলদি দৌড়াও। কিন্তু গত রাত্রে দৌড়ানোর সময় জুলিয়ার পকেট থেকে ম্যাপটি হারিয়ে গিয়েছিল। ক্যাপ্টেন তখন তাদের সাহায্য করার জন্য আকাশ লক্ষ্য করে একটা ফ্লেয়ার ফায়ার করে। বেন দূর আকাশে সেই লাল আলো দেখতে পায়। সাবমেরিনের দিকে যাওয়ার পথে একটা পাহাড় হঠাৎ তাদের উপর ধসে পড়ে। জুলিয়া একটা বড় পাথরের নিচে আটকে পড়ে। সে ক্যাসিকে বলে বেনকে নিয়ে সে যেন সাবমেরিনের দিকে চলে যায়। ক্যাসি আর বেন সাবমেরিনের কাছে পৌঁছে দেখে ক্যাপ্টেন বাইরে মারাত্মক আহত অবস্থায় বসে আছে। ক্যাপ্টেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর আগে সে ভুলে যায় সাবমেরিনের ভেতর এখন 3 জন মানুষের বসার মতো পর্যাপ্ত জায়গা খালি আছে। এটা শোনা মাত্র ক্যাসি দৌড়ে গিয়ে আবার জুলিয়ার কাছে ফিরে আসে। ওদিকে জুলিয়ার চারপাশ থেকে কাঁকড়াগুলো ঘিরে ধরেছিল। জুলিয়া এক এক করে সবকটা কাঁকড়া গুলি করে শেষ করছিল। এক পর্যায়ে তার সমস্ত গুলি শেষ হয়ে যায়। শেষ মুহূর্তে ক্যাসি ওপর থেকে হাত বাড়িয়ে তার মাকে টেনে তোলে। তারা সাবমেরিনের দিকে দৌড়াতে থাকে। পেছনে লাখ লাখ কাঁকড়ার ঝাঁক তাদের দিকে তাড়া করেছে। সবাই কোনো রকমে সাবমেরিনের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই তারা সাবমেরিনের কাঁচের জানলা দিয়ে দেখে দূর থেকে হাজার হাজার মিটার উঁচু এক দানবীয় প্রলয়নকারী ঢেউ, এক মেগা সুনামি ধেয়ে আসছে। সবাই সাবমেরিনের সিটে বসে সিট বেল্ট বেঁধে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই ঢেউ তাদের সাবমেরিনে প্রচণ্ড জোরে আঘাত করে। জুলিয়ার মাথায় এক মুহূর্তে সব ঘটনা একসাথে ফ্ল্যাশব্যাক হতে থাকে। কিছুক্ষণ বাদে সবাই সাবমেরিনের ভেতরেই অজ্ঞান হয়ে যায়। যখন জুলিয়ার জ্ঞান ফেরে, সে দেখে যে তাদের সাবমেরিনটি কোনো আর সাগরে নেই, বরং সেই বিশাল ঢেউটি সাবমেরিনকে ভাসিয়ে এনে ল্যান্ড করিয়েছে এক ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরের মাঝখানে। চারিদিকে দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল পৃথিবীর বুক থেকে মানব সভ্যতা হয়তো পুরোপুরি মুছে গেছে। আর এই রহস্যময় আর ভয়ানক দৃশ্যটি দেখানোর মাধ্যমেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টান টান উত্তেজনার সায়েন্স ফিকশন আর সার্ভাইভাল মুভি এক্সপ্লেনেশনটি? আপনি কিভাবে বেঁচে ফিরতেন ওই জায়গা থেকে? কমেন্ট করে এক্ষুনি জানান। আপনারা যদি এরকম মুভি আরও দেখতে চান, ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দিন। আমাদের পাশে থাকার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে খুবই শীঘ্রই আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।